শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং প্রিয় বিশেষ অতিথিবৃন্দ আর শোক সন্তপ্ত উদঙ্গ পরিবারের সদস্যরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাকে স্মরণ করবার জন্য, শোক প্রকাশের জন্য। একজন মনীষী পাশ্চাত্যে বলেছিলেন যে there is no art to find the mind's construction of the face. এমন কোনো শিল্প নাই, এমন কোনো কৌশল নাই যা দিয়ে মানুষের মন রিড করা যায়, কিন্তু তার চার বড় প্রতিভা তারা বেশ কিছু করে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। ফেস ইজ অ্যান ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। এই ফটোটার দিকে তাকিয়ে দেখেন তো আপনারা, এই মানুষের মনটা কতটা শুদ্ধ সমুজ্জ্বল, মানুষের হিত চিন্তায় কতটা নিমগ্ন নিয়ে। বয়স হয়েছে না চুল দিয়ে, কিন্তু চোখ বলতে শিশুর মতো। আমরা দীর্ঘ 22 বছর এটা প্রমাণ পেয়েছি। কারণ জীবনের প্রথম দিকে উনি যে পেশায় যোগদান করেছিলেন সেই পেশা কিন্তু এই সমাজে বা ভারতে বা আফ্রিকা, ল্যাটিন আমেরিকাতে খুব যে একটা জনপ্রিয়তা কিন্তু না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলেছেন এক ছোট গল্পে, দুর্ভাগ্যক্রমে এই সময়ে এই স্থানে পুলিশের সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন ঘটিয়েছে। এই বাক্যের কিন্তু আর ব্যাখ্যা দরকার। ওনার মতো লোক যে কথা বলেন ফেলবার মতো একটা সিলেবল কিন্তু আমাদের নতুন স্যার এটাকে অতিক্রম করেছেন। কিভাবে? তার বিশুদ্ধ জীবনটি। যে সময়টুকু পুলিশে ছিলেন, জনহিতকরের বাইরে কোনো কাজ করা আর আর্থিক পিকুলিয়ারিটি অনেস্টি একটি কথা উঠে, এবং সেটাকে অতিক্রম করে তারপর তিনি আলোচনা করতে এসেছেন। তো বিশ্বের বরেণ্য ব্যক্তির একটি কথা বলছেন, এবং সেটা আমি মৃদঙ্গে 22 বছর আমি এখন করে দেখতে পেয়েছি। এটা কেউ বলেননি বলে আমি এমন কথা বলবো যেগুলো বিরক্তি হয়েছে। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একজন পুরুষের এই চিন্তার দুটি প্রধান উপায় আছে। এক হলো নারীর প্রতি তার আচরণ, আর আরেকটি হচ্ছে সম্পদের প্রতি তার বৈরাগ্য বা মনোযোগ। এই দুটি বিষয়ে তিনি মানবতীর্ণ কামোত্তীর্ণ। একটি দুটি লোকই কথা বলবে না। আমরা যাদেরকে চিনি ওনার সঙ্গে আমার ব্যাচের পুলিশে যারা কাজ করেছে, আমাদের একটু সিনিয়র প্রদাবর্ষ এখন যিনি আছেন উপদেষ্টা, আমাদের জুনিয়র যারা কাজ করেছে, অ্যাডমিন যারা কাজ করেছে, অডিটর যারা কাজ করেছে, আমরা সেটা শুনেছি আর নিজে তো দেখেছি। কারণ এই বিভিন্ন পরিবারে একটি বৈশিষ্ট্য ছিল যে আমরা যদি প্রতিদিনকার উপস্থিতি দেখেছি তাহলে 30 থেকে 35% কিন্তু নারী সদস্য। এবং এটা এমন একটা বাসা যেখানে অন্য কোনো নারী নাই। ভাবি মারা গিয়েছেন, তাদের কোনো কন্যা নাই, কন্যা কেউ নাই, একা থাকেন উনি। তার মধ্যে উনি শিল্পী হোক, উপস্থিতি হোক, তাদের সঙ্গে যে সম্ভ্রমপূর্ণ আচরণ করেছেন, তার সাহিত্যের অংশগ্রহণ যুক্ত। কারণ মানুষের কিন্তু কিছুটা হলেও একটু অ্যাবেরেশন হতেই পারে, একা নিঃসঙ্গ সেটি কিন্তু তিনি আমার স্ত্রীর সম্পর্কে একটি কথা বলবো, এটি ওনার ব্যবহারের দিক শেয়ার করতে দেখেছি। স্যার আমার বাসায় গেছিলাম 4 বার, 3 বার আমি সঙ্গীতের আয়োজন করেছিলাম। সেই সূত্রে একবার আমার পায়ে মানে ভালো করে একটা আঘাত থেকে পা ভেঙেছিল। 10-12 দিন আসে নেই। তো স্যার কীভাবে জানতে পেরেছেন? মাসুদ বাসায় বলতে কী হয়েছে আপনার? আমি না বলে পারি না স্যার, হারমোনিয়ামের বাক্সের সঙ্গে বাড়ি লেগে পাইনি অবস্থা, মানে 7 মাস। এই তো শিল্পী হারমোনিয়ামের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হতে জানি না কীভাবে। আমি স্যার হাঁটছিলাম, আমি খেয়াল করি অন্তরে রাতে খাওয়ার পরে হাঁটি পাশে করে ফেলেছি, এবং সেটা স্ত্রীর কাছ থেকে গোপন করার চেষ্টা করেছি। কিন্তু সে তখনই তো শব্দ হলো কিসের, আমি হসপিটাল পুলিশ নাই হয়েছে। তারপর সে দেখেছে পা পরীক্ষা করেছিল, হসপিটাল যেতে গিয়েছে। তো তখন বলবা হলো কিছু পানাহারের ব্যবস্থা হয়েছে। উনি যাবার পরে আমার স্ত্রী একটা কথা বলেছে, আমি খেয়াল করি পুরুষের পক্ষে খেয়াল করার সম্ভব না। সেটা উনি খেয়েছেন কীভাবে, এরকম প্লেটটাকে রিপ্লেস করেছেন কীভাবে, চামচ টিস্যুকে কীভাবে ভাজ করতেছে, বোঝা যায় এরকম প্রচুর সংস্কৃতি। আরেকটু বলবো, সেটা হলো একজন বড় মানুষ, তিনি কত বড়, তার লেখাপড়া দেখতে কিরকম, কাপড় চোপড়, শিক্ষা বা প্রফেশন দিয়ে আসলে বোঝা যায় না। সেটা বোঝা যায় কি দিয়ে? এই বড় মানুষ তার চেয়ে ছোট মানুষের সঙ্গে কি আচরণ করছে, সেখানে তার কতখানি বড়, কতখানি হজম শক্তি, ওই কথাটা তারা অনেকেই করেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তের অসুস্থতার খবর পেয়ে হসপিটালে গিয়েছিলেন। তো তার 2 দিন পরে সত্যেন্দ্রনাথ দত্ত মারা গিয়েছেন। ছন্দের জাদুকর আপনারা জানেন, আপাতত জানেন, ভালো করে জানেন, আমরা স্কুলে থাকতে পড়েছি। মারা যাওয়ার পরে সত্যেন্দ্রনাথ দত্ত ওইখানে স্পটে 2টো লাইন লিখেছেন,
উনি ছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাকে পরিণত প্রাণ। নাজমুল স্যার সম্পর্কে আমি মানে এই কথাটা সবচেয়ে তুচ্ছই বলে মনে হয়। এই শোকের মধ্যেও সেই রবীন্দ্রনাথের কথাই আবার আসে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ কখনো লাগে, তবু আনন্দ, তবু শান্তি, তবু অনন্ত জাগে। এই আশাবাদের মধ্যে আমাদের বাঁচতে হবে। তিনি অনন্তকালে স্থান লাভ করেছেন, কিন্তু গত 22-23 বছর প্রতি শুক্রবার বা মঙ্গলবার বা অন্যান্য যেদিন সঙ্গীতের সন্ধ্যা ছিল, তিনি আমাদের জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সপ্তাহে অপেক্ষা করতেন। সাউন্ড সিস্টেমগুলো উনি সাথে নাড়িয়ে বসার ব্যবস্থা করে চা, পান, টিপট, বিলপট, সুগার পট, চেয়ার, শতরঞ্জি এবং চাদরগুলি বিছিয়ে এই কথা একজন ডিসিপ্লিনের কথা বলেছেন। ডিসিপ্লিন কিন্তু শুধু পুলিশের জন্য, ডিসিপ্লিনটা আমরা মানে একটা ব্যক্তিগত সংস্কৃতি ছিল। এরকম আমরা যারা অবশ্যই পাশ করে বিদ্যালয়ের সদস্য গঠনতন্ত্রের একটা লাইন তুলে দিয়েছে, আমাকে দিয়েছেন, মানে আমি যে এত সিনিয়র অফিসার তারপর কনসেপ্টটা করেন, সেখানে লেখা আছে শুধু সঙ্গীত নিয়ে আলোচনা করবেন, রাজনীতি সমাজ নিয়ে আলোচনা করবেন। এটা কিন্তু স্ট্রিক্টলি উনি এনফোর্স করতে পেরেছেন। ফলে হয়েছে কি, এই যে রবীন্দ্রনাথের কথা যে বাঙালির যৌথ কর্মে দেবতাদের অভিশাপ অনিবার্য, সেটা হয়নি। কারণ ওই ডিসিপ্লিন থেকে শুধু গান নিয়ে আলোচনা, গান শোনা, গান নিয়ে কথা বলা, যেটা হামিম সাহেব বলেছেন, এটা চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল। এটা ওনার ব্যক্তিত্বের কারণেও সফল হয়েছে, আর হচ্ছে নিরপেক্ষতার কারণে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা কথা বলেছেন এক গল্পের শেষ মাথায়, এই সংসারে পুরুষ নারীকে যতটা চেনে, নারী পুরুষকে চেনে তার চেয়ে বেশি। এটা কিন্তু মারাত্মক কথা, গুরুতর কথা। তো সেদিন আমি কয়েকজন নারী সদস্যের মন্তব্য ঠিক লিখতে পারি না, মেমোরাইজ হয়েছে। ডক্টর সায়রা একজন প্রথমে বলেছেন, আর হলো খুশিকা দিনামুনার, হ্যাঁ, এই যে কয়েকটি কথা বলেছেন, এটা কিন্তু অসাধারণ। এটা একদম সারাংশ, এসেন্স এই মানে সেমিনারের। তো তার মানে কতটুকু উনি নারী মুখে স্পর্শ করতে পেরেছেন, সেটা হল সফলতা আরেক দিক। আমি ছোট পরিবারকে বারবার এই কথা বলে মানুষকে বিতর্ক করতে চাই না, তবে তারপর আমাদেরকে দুঃখ মেনে নিতে হবে। স্বাভাবিক কথা যে আমরা যারা এসেছি পৃথিবীতে এবং যার কিছু বেগিনিং আছে, সেটার এন্ড আছে, কিন্তু তারপরও যে সংখ্যক মানুষের মনে যে মানে যেসব স্মৃতির মানে আইকনে উনি যে বিযুক্ত থাকবে, বিরাটের সফলতা। কারণ আমরা অধিকাংশ মানুষ কি করি, খেয়ে পরে জীবিত থাকি, কিন্তু বেঁচে থাকা যেটা মানুষের সেটা অনেক বড় জীবন। এবং সেটার জন্য ওই যে একজন বলছেন, একজন বক্তা, যে আপনি কি অনুভূতি চেষ্টা করছেন, সেটি আমাদের বাঁচিয়ে রাখবে, সেই সব লোককে বাঁচিয়ে রাখবে। রবীন্দ্রনাথের কবিতা আরেকটাই কথা মনির বলেছেন, সেটা হলো জাহানি কবি রবীন্দ্রনাথের হাবি বন্ধনে আত্মহত্যা মারা যাওয়ার আত্মহত্যা করার পরে উনি শোকাভিত ছিলেন। পরে উনি একটা কবিতা লিখেছেন, পরে যেটা শুনে সুর দিয়ে একটা ভালো গানে পরিণত হয়েছে। সেটা হচ্ছে সঞ্চারী। সেখানে আছে নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে ওনার জন্য এটি হচ্ছে সত্য। ওনার ফটোগ্রাফ গুরুত্বপূর্ণ কথা না, ওনার ভয়েস গুরুত্বপূর্ণ কথা না, কিন্তু এই সংস্থাকে ধরে রাখা, শুধু ধরে রাখা না, কোনো রকম প্রতি সপ্তাহে 2 বার করে এরকম মনোরম সঙ্গীত পরিবেশনার যে আয়োজন করেন, এটা ব্যক্তিগত কষ্ট। ওনার রেমুনারেশন কি, ভালোবাসা টাকা নিতেন না। আমি একবার ওনাকে একটা অফার দিয়েছিলাম, স্যার ইউএনডিপিতে পুলিশ রিফর্মের একটা প্রকল্প আছে, 3 লক্ষ টাকা বেতন ওই 7 সালে। উনি কাগজ টাকা দয়া করে দেখেছেন, পড়ে পড়ে বললেন যে মাসুদ আসলে এই কারণে যেখানে টাকার জন্য মানুষ কি করছে, যত মামলা এই সরকার পরিবর্তন করতে এখন সব কিন্তু আর্থিক দুর্নীতি সরকার 90% এটা এদিকে কিরকম মানে অনারম্ভ জীবনযাপন করেছে। আর উনি কিন্তু ম্যাট্রিকে স্ট্যান্ড করা, জীবনও বলতেন না, সেটা কোথাও বলতেন না। আমি এরকম আরেকজনকে পেয়েছি মাত্র, খুব বেশি লোককে পাই, সবাই সাধারণত আমাদের গল্প করি, নাম বলি খালেদ শামস, তার আমাদের প্রিন্সিপাল ছিলেন এবং অধীনে আমি 4 বছর কাজ করেছি। 4 বছর করার পরে এক ভদ্রলোক বলছে যে উনি সারা পাকিস্তানে গেছিল কোন পরীক্ষায়, সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিস। পরে আমি বললাম স্যার আপনি তো এই কথা কোনদিন বলেন, আমাকে আপনি লাইক করতেন, বেঁচে আছেন প্রসঙ্গটা এসেছে কতবার এটা
সেটা বলার কিছু নাই। বিপদে থেকে কেউ বলবে আর তাতে তো মানে তাতে জগতে কেউ উন্নতি হয়েছে। এই ধরনের মানে আত্মবিস্মৃত ক্ষমতা সম্পর্ক তো স্যারের অসংখ্য গুণাবলীর কথা আসলে আমরা বলতে পারবো কার সঙ্গে আমরা তুলনা করা যায়। আরেকটা কথা বলবো, কারণ স্যার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, উনি একটা বই লিখেছিলেন করোনার সময়, নাম কি মুনির বইটার অন্ধকারের এই বইতে একজন বক্তা বলেছেন, তারপর কিছু কিছু বলেন, সেটা হলো মানে ৬ রাত ৩৬ রাতের ভারতবর্ষ আলাউদ্দিন খানের সময়ের সঙ্গে বাহাদুর হাসান খানের প্রপুত্র, ওনার পিতা প্রপিতামহ সচিনদেব বর্মন কোথায় ছিলেন, কোন সুর রচনা করেছেন, কথা জিজ্ঞেস করে টিউটর পেয়েছিলেন। ভীমসেন যোশী ইন্দিরা গান্ধীকে বলেছেন আপনি তো গান বোঝেন না। এবং শান্তিনিকেতনের ইন্দিরা গান্ধী যখন ১১ বা ১২ বছর বয়স পরে রবীন্দ্রনাথ ঠাকুর যে তাকে মোটামুটি বহিষ্কার করেছেন অত্যন্ত শিক্ষিত ভাবে যে মা তোমার গান হবে না, কিন্তু অনেক বড় একটা লোকের নিয়ে বড় কিছু হবে। এইসব ব্যতিক্রম থেকে তথ্য পাচ্ছি এবং ওই বইতে যে আশাবাদ ব্যক্ত করেছেন প্রচন্ড করোনার মধ্যে বসে, এর থেকে আমরা পেয়ে থাকবো। এবং সেখানে আরো আছে ওনার কিছু হেমন্ত মুখোপাধ্যায় মতো লোককে ভারতরত্ন তাকে দিয়েছে এমনকি পদ্মভূষণ এবং হেমন্ত মুখোপাধ্যায় আত্মসম্মান বোধ থেকে সে পুরস্কার, মোহাম্মদ রফিক প্রথম বলেছেন উনিও পুরস্কার নেন। এই যে বেদনাগুলি এটা বোঝা যায় তোমার সাংস্কৃতিক মান আপেক্ষিক কারণ না। উনি যে খুব পরিচিত লেখক তাও নেই, বইটা শেষের দিকে দেখেছেন, সঙ্গীত শিল্পীও নন। তারপর সংস্কৃতিক বোধ বা সাহিত্য বোধ সেটা অন্য ব্যাপার, সেই জিনিসটা গভীর আপাত মস্ত অনেকের মধ্যে সেই সঙ্গে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা ছাড়া আপনি বলতে পারেন যত যত কিছু করি। ১৯৭১ সালে ৭১ মোহাম্মদ রফিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটা গ্রুপ গিয়েছিল, সরকার কলকাতা ঠিক করে দিয়েছে বিভিন্ন বড় বড় শিল্পের কাছে কোনো যাতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে কিছু টাকা থাকে। একজন শিল্পী যিনি মোহাম্মদ রফির যে ভালো ইনকাম, তিনি ১ টাকা দেন। আর মোহাম্মদ রফি সেই সময় ৫০ লক্ষ টাকা দান করেছেন। বড় হতে হলে কিন্তু ত্যাগী হতে হবে, যার যার লেখক সেটা না করে যদি আমরা আত্মপরতার মধ্যে থাকি তাহলে অন্তত মানে খুব ভালো কিছু হওয়া যাবে না, হয়তো শক্তিশালী হওয়া যাবে, অনেক কিছু ভোগ করা যাবে, কিন্তু ভালো কিছু ভোগ যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী জসীমুদ্দিনের সম্পর্কে যেসব কথা বলেছেন কল্পনা করতে হবে, কথাখানি মহতন্ত্র তেমনি যার যার লেভেলে আমরা তো জানবেন বলছি, আমরা আমাদের সঙ্গে সারের তুলনা করলাম, ওনার লেভেলে ওনার ব্যক্তি জগতে ওনার সরকারি জীবনে এবং পরিবার আদর্শ স্থাপন করছে, এটার থেকে আমরা কিছু নেই। আর সাংগঠনিক আলাপ এখন করবো না, জানাতে জন্য বিভিন্ন ভাবে করছে, আসলে দেখা থাকলে এই প্রতিষ্ঠান থেকে বাজারে